প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। শুরুতেই সবাইকে আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি আমার এই এপিসোডটির সঙ্গে থাকবার জন্যে। এটি বড় হবে না, বেশি ছোটই হতে যাচ্ছে। সবাইকে অনুরোধ করব শেষ অবধি দেখবার জন্যে। এই এপিসোডে আমি ছোট্ট একটি বার্তা দেওয়ার চেষ্টা করব। বার্তাটি ছোট, বাট এটি খুবই ইম্প্যাক্টফুল। এটির সুদূর প্রসারী প্রভাব রয়েছে, আর এইটি প্রমাণ করবে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। ছোট হলেও হাওয়া বইতে শুরু করেছে এবং এইটি চমৎকার একটি ইম্প্যাক্ট তৈরি করবে, এতে কোনো সন্দেহ নেই। তো শুরু করছি, মূল আলোচনায় যাচ্ছি। শুরুতেই আপনাদের একটু পেছনে নিয়ে মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনা একবার বলেছিলেন, যখন তিনি বিরোধী দলে, বিএনপি তখন সরকারে, বেগম খালেদা জিয়ার সরকার। তো শেখ হাসিনা বললেন, নাথিং উইল গো আনচ্যালেঞ্জড। অর্থাৎ বিএনপি গৃহীত বা বেগম খালেদা জিয়া গ্রহণ করবেন বা গ্রহণ করেছেন এমন কোনো কর্মসূচি, এমন যে কোনো কিছু কার্যক্রম তিনি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন না। তিনি কিন্তু বলেননি যে যদি রাষ্ট্রবিরোধী, জনস্বার্থ বিরোধী কর্মসূচি বিএনপি গ্রহণ করে তাহলে সেইগুলোকে আমি চ্যালেঞ্জ করবো, এই কথা বলেননি। তিনি বলেছেন নাথিং উইল গো আনচ্যালেঞ্জড, অর্থাৎ কোনো কিছু আনচ্যালেঞ্জড যাবে না, সব কিছুকে তিনি চ্যালেঞ্জ করবেন। তো কখন একজন রাজনীতিবিদ এই কথা বলেন তার প্রতিপক্ষ সম্পর্কে? যখন তিনি যুদ্ধদেহী মনোভাব নিয়ে থাকেন, অর্থাৎ তার মনোভাবটি যুদ্ধের বার্তা দেয়। শান্তির পক্ষের লোক তিনি ছিলেন না কখনোই, তাই এমন বার্তা দেয়া তার পক্ষে স্বাভাবিক ছিল, সহজ ছিল। আর রাজনীতিতে বৈরিতা থাকে, প্রতিপক্ষের প্রতি বৈরিতা থাকে, বিতৃষ্ণা থাকে, বিরক্তি থাকে। হলেও এইসব নিয়েই একে অপরকে সহ্য করে বিরোধী দল বলে কেউ থাকতে হয়। একটি দলই সরকারে থাকে সাধারণত, তাই প্রতিপক্ষ যখন থাকে সেখানে কিঞ্চিত বৈরিতা এইসব থাকে, হস্টিলিটি থাকতে পারে। বাট সেটির বহিঃপ্রকাশ সবসময় কীভাবে হচ্ছে সেটি হলো বিবেচ্য বিষয় আসলে। তো আমাদের দেশের কথা যদি বলি, গত 54 বছরে আমরা বিরোধী দলের পক্ষ থেকে সরকারের প্রতি শুধু বৈরিতাই দেখেছি। কারণে অকারণে বিরোধী দল সরকারি কর্মসূচিকে চ্যালেঞ্জ করবে, এটি স্বাভাবিক, প্রত্যাশিত। কখন? যখন সেটি জনস্বার্থ বিরোধী হবে। এই তো লজিকলি এটাই তো আমরা বুঝতে পারি। কিন্তু দেখা গিয়েছে গত 54 বছরে যারাই যখন বিরোধী দলে ছিলেন তারা কিন্তু সরকারি দলকে সহ্য করতে পারেননি, সহ্য করেননি। তাদের পজিটিভ কর্মসূচিগুলোকেও চ্যালেঞ্জ করেছেন, বাধা দিয়েছেন, আটকাবার চেষ্টা করেছেন। এবং এইটি আমরা সর্বশেষ প্রত্যক্ষ করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়। ডক্টর ইউনূসের সংস্কার কর্মসূচিগুলোকে সমন্বয় করবার জন্যে যে ওভারসিং বডি গঠিত হয়েছিল, জাতীয় ঐকমত্য কমিশন, সেই জাতীয় ঐকমত্য কমিশন প্রদর্শিত এবং উপস্থাপিত সেই সংস্কার কর্মসূচিগুলো পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। সবগুলোই যে বাধা দেবার দরকার ছিল, বাধাগ্রস্ত হওয়া উচিত ছিল এরকম না, কিন্তু হয়েছে। কারণ সেখানে একেবারে খোলাখুলি বলতে হবে, কোনো আপত্তি নেই বলতে, বিএনপি ঠিক শেখ হাসিনা যেটি বলেছিলেন নাথিং উইল গো আনচ্যালেঞ্জড, বিএনপি মুখে বলেনি, কিন্তু সেই ভূমিকাটি তারা পালন করেছে। আমরা দেখেছি সরকারের গৃহীত প্রতিটি সংস্কার কর্মসূচিকে তারা বাধাগ্রস্ত করবার চেষ্টা করেছে, চ্যালেঞ্জ করেছে, এবং কিছু কিছু মেনে নিয়েছে বাধ্য হয়ে, কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল। বিএনপি কিন্তু তাদের সেই 19 দফা 31 দফা সেখানেই ছিল, এর বাইরে তারা যেতে রাজি হয়নি। যতটুকু রাজি হয়েছে বাধ্য হয়ে, সুস্পষ্ট সবকিছু রেকর্ডে আছে। আচ্ছা, তো যেটি বলছিলাম যে আমাদের এখানে এখন একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এখন নতুন একটি সরকার গঠিত হয়েছে, বিএনপি এখন সরকারে, তারা অতীতে সরকারেও ছিলেন, বিরোধী দলেও ছিলেন, সব রকমের অভিজ্ঞতাই তাদের আছে। তো বিএনপি এখন সরকারে, আর বিরোধী দল হিসেবে এখন সরকারে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তো শুরুতেই জামায়াত ইসলামী আমাদের এই বার্তাটি দিয়েছিল যে তারা বিরোধিতার খাতিরে সরকারের সঙ্গে বিরোধিতায় যাবে না, যৌক্তিক বিরোধিতা করবে। এবং বলা হয়েছে জনস্বার্থে তারা সরকারকে আটকে দেবে, সরকারকে অপোজ করবে, সরকারের কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে জনস্বার্থে। যদি সরকার জনস্বার্থ বিরোধী কোনো কর্মসূচি নেয় সেটিকে তারা থামিয়ে দেবে, আটকে দেবে। আদারওয়াইজ
বিরোধিতার খাতিরে তারা বিরোধিতা করবে না, এই বার্তা কিন্তু জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের সুস্পষ্টভাবে দিয়েছেন, একাধিকবার দিয়েছেন। তো অনেকেই মনে করবেন যে এগুলো তো কথার কথা, সব দলই এগুলো বলে। তো ডাক্তার শফিক এমন নতুন কি বলেছেন? হ্যাঁ, গতানুগতিকতার ভিড়ে তার বক্তব্যটিও গতানুগতিকভাবে আমরা দেখব, এটি স্বাভাবিক, এটি আমাদের রাজনৈতিক অ্যাটমসফিয়ার। কিন্তু ডাক্তার শফিক তার সেই কথা প্রমাণ করলেন আমাদের বিস্মিত করে। আমি ব্যক্তিগতভাবে বিস্মিত, আনন্দিত এবং কিছুটা হতবাক। কারণ অতীতের ঘটনাগুলোর সঙ্গে যদি মিলিয়ে দেখি, অতীতের সরকারগুলো যখন যে কোনো দলের সরকার, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, সরকারে ছিল, বিরোধী দল কী করেছে, তাদের ভূমিকা কী ছিল? কখনোই পজিটিভ ভূমিকা তাদের ছিল না। আচ্ছা, তো তাহলে ডাক্তার শফিক যা বলেছিলেন তিনি সেটি করে দেখালেন কিভাবে? কেন এটি আমি মনে করছি? আর তিনি কি এমন করেছেন যে আমাকে এটি নিয়ে এপিসোড বানাতে হবে, এটি নিয়ে কথা বলতে হবে? আমি কি জামায়াতকে প্রমোট করার চেষ্টা করছি? ডাক্তার শফিককে গ্লোরিফাই করার চেষ্টা করছি? অ্যাবসলিউটলি নট। এটি আমার পারপাস না, আর আমি এটি কাউকেই করি না। কোনো দলের কোনো নেতার যদি ভালো কাজ থাকে আমি সেগুলোকে হাইলাইট করি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার কাছে ভালো লাগে, এক ধরনের ভালো ফিলিংস থেকে সেটি আমি করি, কারণ ভালো জিনিসগুলো ছড়িয়ে দিতে হবে। আবার তারা যদি জনস্বার্থ বিরোধী কোনো কাজ করে, যে কেউ, আমি তাদের সমালোচনা করি, এবং এটি করতে হবে আমাদের সবাইকে। তো সেই জায়গা থেকে আমি ভেবেছি যে ডাক্তার শফিক তার কথার সঙ্গে কাজের যে মিল রেখেছেন সেই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি বাংলাদেশে ঘটে না, রেয়ার কেস সিনারিও এটি। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা আছে সোমবার দিন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন। তো এই খাল খনন কর্মসূচিকে বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিনন্দন জানালেন। তিনি বললেন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। বিস্মিত হওয়ার মতো ঘটনা কি নয় এটি? শেখ হাসিনা এখন ক্ষমতায় থাকলে কি বলতেন? বিএনপি সরকারের শেখ হাসিনা বিরোধী দলে থাকলে কি বলতেন? শেখ হাসিনা বলতেন, এইসব অনেক দেখেছি, আপনার বাবাও এসব করতেন, এইসব করে দেশের মানুষের গরিবের টাকা মারবেন না, গরিবের টাকা নষ্ট করবেন না, এইসবে কোনো লাভ হবে না। শেখ হাসিনা এমন বক্তব্য দিতেন, আমি লিখে দিতে পারি, এর বাইরে তিনি কিছুই বলতেন না। কিন্তু ডাক্তার শফিকুর রহমান যেমন তার কথা তেমন তার কাজ, যেমনি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি রাখলেন, এবং তিনি বললেন প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই। আমি ডাক্তার শফিকুর রহমানের এই গুড উইলকে, তার সদিচ্ছাকে আমি সাধুবাদ জানাই, তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এমন উদারতা দেখাতে পারবার জন্যে, কথার সঙ্গে কাজের মিল রাখতে পারবার জন্যে। আচ্ছা, তিনি এই কথা বলেই ক্ষান্ত হননি, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টও দিয়েছেন এই বিষয়ে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাংলাদেশ একসময় কার্যত নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল। নদীগুলো সচল ছিল, নদীপথে যাতায়াত, পণ্য পরিবহন ও কৃষিক্ষেত্রে নদী ছিল বিশাল নিয়ামক শক্তি। তার পাশাপাশি মৎস্য সম্পদ, জমির উর্বর সংরক্ষণ এবং বর্ষাকালে পানি প্রবাহ সঠিক থাকার কারণে ঘন ঘন বন্যা এবং এই জনিত দুর্ভোগের প্রাদুর্ভাব কমই হতো। কিন্তু স্বাধীনতার পর থেকে একদিকে ফারাক্কা বাঁধের অভিশাপ, অন্যদিকে প্রধান প্রধান নদীগুলো সহ সব গুরুত্বপূর্ণ নদ নদী, খাল এবং বিল ভরাট হওয়ার ফলে এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো এখন ভরা মৌসুমে পানি ধারণ করতে পারে না। ফলে অকাল বন্যার কারণ হয়ে দাঁড়ায়। শুকনা মৌসুমে মরুভূমির রূপ ধারণ করে। বর্ষায় পানির প্রবাহ বিঘ্নিত হয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি প্রধান প্রধান শহর ও নগরগুলো পানিতে তলিয়ে যায়। আবার শুকনো মৌসুমে যেখানে নৌ চলাচল ও কৃষির জন্য পানির প্রয়োজন হয়, সেখানে ন্যূনতম চাহিদা পূরণ করার মতো পানি থাকে না। অতএব দেশ বাঁচাতে হলে প্রধান প্রধান নদীগুলোতে পর্যাপ্ত ড্রেজিং সম্পন্ন করে নাব্যতা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। সরকারের উচিত হবে দেশ বাঁচানোর স্বার্থে নদ নদীগুলোর জীবন ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করা। মনে রাখতে হবে, অতীতে ড্রেজিংয়ের নামে, নদী শাসনের নামে, নদী সংস্কারের নামে বাজেট বরাদ্দ হলেও তার কোনো সুফল পাওয়া যায়নি, কারণ লুটপাটতন্ত্র ছিল তখন শাসকদের মূলনীতি। সব ক্ষেত্রে স্বচ্ছতার কোনো বিকল্প নেই। দেশবাসীর আমানত সর্বোত্তম পন্থায় স্বচ্ছতার সঙ্গে কাজে লাগানো সরকারের দায়িত্ব। সরকার মূলত দেশবাসীর পক্ষে সব কর্মকাণ্ডে ব্যবস্থাপকের ভূমিকা পালন করবে।
এমনকি খাল খননের সুফল তখনই পাওয়া যাবে যখন নদীগুলো প্রাণ ফিরে পাবে, নাব্যতা ফিরে পাবে। অন্যথায় খাল খনন থেকেও জনগণ কাঙ্ক্ষিত সুফল পাবে না। চমৎকার। তো তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তিনি খাল খনন কর্মসূচি ফালতু, অকেজু, অপ্রয়োজনীয় বলেননি সে কথা। তিনি বলেছেন খাল খনন কর্মসূচি থেকে কিভাবে সর্বোত্তম বেনিফিট পাওয়া যাবে। নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে হবে, না হলে তো লাভ হবে না। তো চমৎকার দিক নির্দেশনামূলক পোস্ট। অবশ্যই সরকারকে সেদিকেও খেয়াল রাখতে হবে, ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পুরো দেশে, যেখানে যেখানে নাব্যতার সংকট আছে সেটি ফিরিয়ে আনতে হবে। আমরাও বলছি সে কথা। তো অভিনন্দন এই দিক নির্দেশনামূলক পোস্টের জন্য আবারও ডাক্তার শফিকুর রহমানকে, এবং আন্তরিক ধন্যবাদ তারেক রহমানকে সাধুবাদ জানাবার জন্য খাল খনন কর্মসূচি ফিরিয়ে আনবার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি ইনিশিয়েট করেছিলেন এবং সেটি দেশব্যাপী প্রশংসিত হয়েছিল এবং মানুষের কাজে এসেছিল। তো সেই কাজটি আবারও তারেক রহমান করছেন। তারেক রহমানও দোষে গুণে মানুষ, তার গুণ যেমনি আছে দোষও আছে। সেটি নিয়ে কথা বলি, প্রতিনিয়ত এপিসোড বানাই, তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করে না, তাকে ট্র্যাকে রাখবার জন্য। এবং সেটি আমাদের কাজ, সেটি আমরা চালিয়ে যাব, করে যাব সেটি। আর আজকের এই এপিসোড বিরোধী দলের মহানুভবতা আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আগামী দিনগুলোতে আমরা রাজনীতিতে এই বাতাবরণ ছড়িয়ে পড়ুক চতুর্দিকে, এটিই চাই। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য।